রকস্টারে একটা ঝলক দেখেছি আমরা। আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে তার সাথে স্ক্রিন শেয়ার করাটা তো একটা ব্লেসিং এর ব্যাপার। অফকোর্স বড় পর্দায় কবে দেখছি? খুবই শিগগিরই আই গেস। সুনিধির যে বড় হবার গল্প, সেই গল্পটা আজকে আমি একটু আবিষ্কার করতে চাই। 27 ইয়ার্স আমি মিউজিকের সাথে যুক্ত, একদম ছোটবেলা থেকে। আমি ওই যে শুরু করেছি আমার মায়ের হাত ধরে গান শেখা। মাই মাদার ওয়াজ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক সিঙ্গার। ওয়াও। সো ওই যে শুরু করেছি, আমার এখনো অবধি এটা থামা হয়নি। গান ছাড়া যদি কখনো থাকতে বলা হয়, এটা কি সম্ভব? না, মরে যাবো। বাংলাদেশের কোন কোন জিনিস খুব ভালো লাগে? খাওয়া। আপনার সঙ্গীতে কাকে আপনি আইডল মানেন, দেশে দেশের বাইরে? আমার জেকব কলিয়ারকে অনেক বেশি পছন্দ। জন মেয়ারের অনেক বড় ভক্ত আমি। এআর রহমানের কথা বলতে পারি, অরিজিৎ সিং এর কথা বলতে পারি। মঞ্চে যখন আপনি ওঠেন, হাতে মাইক্রোফোন থাকে, সেই সুনিধি কেমন আর ব্যক্তি সুনিধি কেমন? ডিফারেন্ট পুরোপুরি। মাঝে মাঝে মনে হয় এটা কি রে ভাই, এটা কি হচ্ছে। এবার একটা গান শুনতে চাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। দর্শক সবাইকে ওয়েলকাম করছি ICCL প্রেজেন্স টিভিএস স্পটলাইটের সঙ্গে রয়েছে মৌ। Welcome to ICCL. ICCL is ready to elevate your experience, be it a socio-cultural celebration, a corporate event, or any special gathering, making each moment truly memorable. ICCL, elegant venue, delectable dining. আমার সঙ্গে যিনি আছেন দর্শক, প্রথমবারের মতো তার সাথে আমার এরকম মুখোমুখি বসার সুযোগ হলো। তিনি একজন ভীষণ রকম রবীন্দ্রপ্রেমী। রবীন্দ্রনাথের গানের মাঝে বা সৃষ্টির মাঝে তিনি একটা অসম্ভব আশ্রয় খুঁজে পান। অবশ্য যারা আমরা গান ভালোবাসি, সুর ভালোবাসি, রবীন্দ্রনাথের সৃষ্টির মাঝে কিন্তু আমরা সবসময় চেষ্টা করি সেই আশ্রয়টা খুঁজতে। কারণ জীবনের যেখানেই যাই না কেন, যে অবস্থায় থাকি না কেন, সঙ্গীতের দ্বারস্থ কিন্তু আমরা সবসময় হই। সেই মানুষটি বা সেই নারী সুরের মানুষ, গানের মানুষ, ভালোবাসার মানুষ। যেহেতু পড়াশোনা করেছেন শান্তিনিকেতনে, সেই একটা অভূতপূর্ব একটা শান্তি ব্যাপারটি তার মধ্যে রয়েছে। তাকে দেখলে মন শান্ত হয়, আরাম বোধ হয়। সেই মানুষটি কিন্তু এপার বাংলা ওপার বাংলা দুই বাংলাতেই সমানভাবে থাকেন, সময়টাকে অতিবাহিত করেন, জীবনটাকে যাপন করেন গানের মাধ্যমে, সুরের মাধ্যমে। প্রথমবারের মতো আমরা তাকে দেখেছি বাংলাদেশের বড় পর্দায় একটু ভিন্ন আঙ্গিকে, রকস্টার সিনেমাতে। হঠাৎ করেই যে ভিন্ন আঙ্গিকে আবার সামনে আসা, সুরের মানুষ কিভাবে এরকম নায়িকা হয়ে উঠলেন, যদিও তিনি মডেলিং আগে থেকেই করতেন। সো এই সকল গল্প নিয়ে তার সঙ্গে আজকে আড্ডা হবে। আমার সঙ্গে রয়েছেন সেই সুরের স্নিগ্ধ একজন মানুষ, একজন নারী। তাকে দেখলে মনটা জুড়িয়ে যায় এবং তার সুর আমাদেরকে সবসময় বিমোহিত করে। তিনি সুনিধি নায়েক। কেমন আছেন? এই যে ভালো, একটু একটু জ্বর জ্বর ভাব, বাট বাংলাদেশের ওয়েদারটা এখন এরকম যে একটু জ্বর ঠান্ডা সবারই লাগছে। আমিও কয়েকদিন খুব সাফার করেছি, বাট নাও আমুকে। সো আমার প্রথমেই জানতে চাওয়া, রকস্টারে একটা ঝলক দেখেছি আমরা, এবং রকস্টারে যে আপনি সিনেমাতে অভিনয় করবেন, এই ব্যাপারটি প্রথম প্রস্তাব। এবং আপনি চাইলে ওপার বাংলাতে অভিনয় করতে পারেন, অন্য সিনেমাতেও করতে পারতেন চাইলে। রকস্টারে কেন এবং এই কাজের অভিজ্ঞতা কেমন ছিল? রকস্টারে কেন, এটা হচ্ছে যে এটা খুব জলদি হয়ে গেছে। আমি এটা বারবার বলেছি, এটা তার আগে থেকেই আমার আসলে অন্যান্য কয়েকটা ফিল্মের ক্যারেক্টার ডেভেলপমেন্টের কাজ চলছে গত 1 বছর ধরে। বাহ। সো এইটাই কারণ রকস্টারটা হুট করে হয়ে যায়। এবং এটা আমার মনে হয় যে হয় না, যেটা বলে না যে যা হয় ভালোর জন্য হয়। সো ইট ওয়াজ এ রিয়েলি গুড এক্সপিরিয়েন্স ফর মি। অ্যান্ড অফকোর্স আমাদের মেগাস্টার সাকিব খানের সাথে তার সাথে স্ক্রিন শেয়ার করাটা তো একটা ব্লেসিং এর ব্যাপার। অফকোর্স, তো ডেফিনেটলি। আই থিংক ওভারঅল ইটস গুড। আমরা পরে আবার বড় পর্দায় কবে দেখছি? এটা খুবই শিগগিরই আই গেস। ওকে, সেটা কি এপার বাংলা নাকি ওপার বাংলা? এখন এপার বাংলা, এইপার বাংলা। আচ্ছা, এপার বাংলা আমার তো দুটোই বাংলা। আমার এপার বাংলা ওপার বাংলাটা আসলে আমি ডিফারেন্সিয়েট করতে পারি না। এখন আমার কাছে একটাই বাংলা, বাংলা ভাষা একটাই। বাংলা ভাষা একটাই, বাট দুই বাংলাতে দুটো বাড়ি আছে থাকার জন্য। এটা একটা বড় ব্যাপার। বাট শান্তিনিকেতনের টানে তো যেতে হয়। ওইটাও একটা অনেক বড় ফ্যাক্ট, যে ওখানকার ভালো লাগা, ওখানকার পরিবেশ, ওখানকার বাতাস। কিন্তু আমি যদি শান্তিনিকেতনের গল্পে একটু পরে গিয়ে সেই আসানসোলে চলে যাই, সেখানকার যে সুনিধির যে বড় হবার গল্প বা এই যে সঙ্গীতের মাঝে নিজেকে মেলে ধরবার যে গল্প, সেই গল্পটা আজকে আমি একটু আবিষ্কার করতে চাই।
আমি আজকে যা আসলে গান, আমার মানুষ গানের মাধ্যমে আমাকে যতটুকু চেনে, আমার পুরোটাই ক্রেডিট আমার মায়ের। আমার মা বেঁচে নাই, আমার মা মারা গেছেন, ইটস বিন 6 ইয়ার্স। গতকালই আমার মায়ের ইভেন মৃত্যুবার্ষিকী ছিল। সো আমার আসলে সঙ্গীত আমি ইটস বিন 27 ইয়ার্স বলবো, 27 ইয়ার্স আমি মিউজিকের সাথে যুক্ত, একদম ছোটবেলা থেকে। আমি ওই যে শুরু করেছি আমার মায়ের হাত ধরে গান শেখা। মাই মাদার ওয়াজ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক সিঙ্গার। সো ওই যে শুরু করেছি, আমার এখনো অবধি এটা থামা হয়নি, এবং আমার মনে হয় না থামার কোনো পথ আছে, না থামার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সুযোগ নেই, এবং আমি জানি না মিউজিক ছাড়া আসলে আমার অস্তিত্ব কি, আমি আসলে এখন জানি না। মায়ের কাছে তাহলে হাতে খড়ি। বাবার গল্পে যদি একটু যাই, বাবা কি করেন? আমার বাবা ল প্র্যাকটিস করে, বাট আমার বাবা একজন থিয়েটার অ্যাক্টর ছিলেন। তো ছোটবেলাতে আমার বাবাও একটুখানি যাত্রা, থিয়েটার অ্যাক্টর এগুলো করতেন, বাট হয় না সংসার চালানোর ক্ষেত্রে তো মানুষদের সার্ভাইভ করার জন্য তখন প্রফেশনাল কিছু নিতে হয়, হতে হয়। সো কখনো আগে থেকে অ্যাক্টিং করতে ইচ্ছে করেনি যে গানটা হয়তো করলেন, অ্যাক্টিংটা মেইন প্রফেশন? না, অ্যাক্টিং মেইন প্রফেশন করতে ইচ্ছা হয়নি, কারণ ছোটবেলা থেকে গানের সাথে যুক্ত তো, এবং দেখে আসছি বাবাকে, মানে এটা হয়তো ভিতরে ছিল। এবং আমি ডান্স ড্রামা নিয়ে যেহেতু পড়াশোনা করেছি, আমার রবীন্দ্রসঙ্গীতের সাথে ডান্স ড্রামা ছিল, আমার ইনস্ট্রুমেন্টস ছিল। সো ওভারঅল সবকিছু মিলে আমার সবকিছু রিলেটেড, কানেক্টেড, সব মিলিয়ে আমার মনে হলো যে অনেক বছর ধরে আসলে আমার কাছে অনেক প্রস্তাব আসছিল। তো আমি স্ক্রিপ্টেড পড়ে হয়তো যেগুলো ভাল লাগে সেগুলোই করব। আমার মনে হয় যে আমার জীবনে এটা একটা আছে, বাট গানটা আমার জীবনের মেইন প্রায়োরিটি, এবং এটা করে আমি সব থেকে বেশি শান্তি পাই। আহা, বাংলাদেশের কোন কোন জিনিস খুব ভালো লাগে? খাওয়া। খাওয়ার মধ্যে কি শুনতে চাই আমি? বাংলাদেশে তো সব ধরনের কুজিনই খুব ভালো খাওয়ার জায়গা আছে। সো জাপানিজ ভালো লাগে, বাংলা খাওয়া তো অনেক ভালো লাগে, এটা প্রথমে বলতে হয়। বাংলা খাওয়া অনেক ভালো লাগে, ভর্তা, ভাত আমার অনেক পছন্দ। তাছাড়াও কোরিয়ান খাওয়া, জাপানিজ খাওয়া অনেক ভালো লাগে। তো কলকাতা আর বাংলাদেশের মধ্যে কোন সাদৃশ্যগুলো খুব পছন্দের, আর কোন বৈসাদৃশ্যগুলো মনে হয় যে না সেটা না থাকলে খুব ভালো হতো, তাহলে জমে যেত? জ্যাম। জ্যাম কিন্তু কলকাতা তো আছে, বাট এটা একটু বেশি। হ্যাঁ, একটু বেশি জমে যেত, মানে একদম জমে ক্ষীর হয়ে যেত। মানে এক একটা জায়গা যেখানে যেতে হয়তো শুক্রবারে 5 মিনিট সময় লাগে, সেটাই হয়তো বুধবারে যেতে আমাদের 40 মিনিট, 1.5 ঘন্টা সময় লাগছে। এই জিনিসটা একটু ডিফিকাল্ট বলতে পারি। আর কলকাতায় আমার আসলে বেশি থাকা হয়নি কোনোদিনও। আমি শান্তিনিকেতনেই বেশি থেকেছি, এবং আসানসোলে থেকে আমার ছোটবেলাটা কাটিয়েছি। সো সবাই বলে কলকাতা, কিন্তু কলকাতায় আমার আসলে বেশি দিন থাকা হয়নি। কলকাতায় শান্তিনিকেতনে মনটা বেশি টানে কলকাতার চাইতে। হ্যাঁ, আসলে। আবার শান্তিনিকেতনে ফিরে গেলে অর্ণব ভাইয়ের গল্প চলে আসে, এই যে দুজনের পরিচয়, প্রেম, তারপরে আমরা সুনিধি নায়ককে পেলাম। তো সেই শুরুর গল্পে যদি যাই, গানে গানে দুজনের সাথে এক হওয়া, এটা আসলে বোধহয় সবাই জানে। এটা নিয়ে হাজারো এপিসোড হয়েছে, এটা নিয়ে তখন থেকে কিছু বলার নাই, হচ্ছে। বাট তারপর এখন সেই কেমিস্ট্রিটা কেমন? মানে সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষ বলে থাকে 3 ইয়ার্স হচ্ছে একটা হানিমুন পিরিয়ড, 3 ইয়ার্স পার হয়ে যাবার পর হানিমুন পিরিয়ডটা চলে যায়। সো 3 ইয়ার্স তো গন, বাট এখনকার সময়টা কেমন? দেখুন, দুজন আর্টিস্ট আসলে একসাথে থাকা, এটা একটা চ্যালেঞ্জেরও বিষয়, এবং এটা একটা খুব সুন্দর বিষয়, হয় না? সবকিছুর একটা সুন্দর থাকে, একটুখানি খারাপও থাকে। সো সবকিছু মিলে তো দুটো মানুষ। সো এখনো অবধি সবকিছু সুন্দর আছে, এবং কিছু কিছু খারাপও আছে। সো নরমালি আর কি। আপনার সঙ্গীতে কাকে আপনি আইডল মানেন, দেশের বাইরে? মানে কলকাতা বা কলকাতার বাইরে? কলকাতার দেশের বাইরে মানে ছোটবেলা থেকে তো শুনে আসছি হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, অনেক বেশি পরিমাণে শুনে আসছি। আমাদের ভীমসেন যোশী থেকে শুরু করে যারা ক্লাসিক্যাল মিউজিক করেন। প্লাস আমার যেটা হয়েছে, ছোটবেলা থেকে আমার মা খুব গোড়া হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিকই তোমাকে চর্চা করতে হবে এরকম ছিল, কিন্তু আমিও একটু দুষ্টু ছিলাম, তো সো পাশে ব্লুজ, জ্যাজ, পপ, এগুলো, র‍্যাপ, মেটাল, রক, এগুলো অনেক লুকিয়ে শুনতাম। কিন্তু কলেজে ওঠার পর লুকিয়ে শোনা হয়নি, তখন তো একা থাকতাম। তো বাইরের মিউজিশিয়ান বলতে গেলে রিসেন্টলি আমার জেকব কলিয়ারকে অনেক বেশি পছন্দ, জন মেয়ারের অনেক বড় ভক্ত আমি। ইলেকট্রনিক মিউজিকে ফ্রেড এগেন বলতে পারি, বিলি আইলিশ বলতে পারি, জাস্টিন বিবার বলতে পারি পপে। সো অনেক আসলে প্রিয় মিউজিশিয়ান আছে। আমার দেশের মধ্যে আমি বলতে পারি এআর রহমানের কথা বলতে পারি, অরিজিৎ সিং এর কথা বলতে পারি। দেশে অবশ্যই সর্বশেষ কার কনসার্ট দেখেছেন? বলা ছাড়া উপায় নেই। সর্বশেষ বোধহয় আমি দেখেছি জন মেয়ারের কনসার্ট আর
কোল্ডপ্লের কনসার্ট। ওহো, কোল্ডপ্লের কনসার্টের কথা মনে পড়লে আমার আমি সর্বশেষ দেখেছি আর রহমানের কনসার্ট। হ্যাঁ, আমি এলিতে আর বসে। কনসার্ট দেখেছি। সো হ্যাঁ, ওইটা মানে কনসার্ট দেখার মধ্যে একটা অন্যরকম একটা মানে আনন্দ আছে, হ্যাঁ। ভালো লাগা কাজ করে। মঞ্চে যখন আপনি ওঠেন, হাতে মাইক্রোফোন থাকে, সেই সুনিধি কেমন আর ব্যক্তি সুনিধি কেমন? ডিফারেন্ট পুরোপুরি। নিজেকে মানে মাঝে মাঝে মনে হয় এটা কি রে ভাই, এটা কি হচ্ছে। মঞ্চে উঠে ইয়েটা এক্সপিরিয়েন্সটা সবসময় আলাদা, কজ সামনে অনেক মানুষ থাকে এবং যখন মানুষরা আসলে গানের, দেখেন সবাই একসাথে কথা বলতে পারে না, কিন্তু সবাই হ্যাঁ। একসাথে গান গাইতে পারে। True. সো এই কানেকশনটা অনেক ভালো লাগে মঞ্চে উঠে, যে সবার একটা আলাদা এনার্জি, একটা আলাদা পাওয়ার চলে আসে একটা আলাদা ভেতরে। পাওয়ার, একটা আলাদা এনার্জির কথা তখন ওটা সুনিধি অটোমেটিক্যালি নায়ক কি হয়। রাখতে জানে? রাখতে জানে রাতে রাধা রাধা, ও রান্না হ্যাঁ, আমি বিগ ফুডি। হ্যাঁ, আমি ভালো, মোটামুটি ভালো কি রান্না করেন আপনি? আমি অনেক কিছু ভালো, আমি জয়সলমেরি মাটন খুব ভালো রান্না ও করতে মাই পারি। গড, নাম শুনে আমার দাঁত ভেঙে যাচ্ছে। রাজস্থানের কিছু কিছু Oh, wow. ডিশ আমার অনেক হ্যাঁ। পছন্দ, কজ দে আর লাইক উইদাউট মাসালা এন্ড অল। সো উইদাউট বাংলাদেশে অয়েল। কোনো কুজিন আপনি শিখেছেন? আমি অনেক বাংলাদেশি খাবার রান্না করতে পারি, লাইক ভর্তা টর্তা রান্না হ্যাঁ, করতে হ্যাঁ, পারি। হ্যাঁ। আর খিচুড়ি? খিচুড়ি, হ্যাঁ, ভুনা খিচুড়িটা এখনো শিখি, লাটকা খিচুড়িটা আগে থেকেই করতে ওকে পারি। ওকে, লাটকা খিচুড়ি খুবই প্রিয় আমার, ভুনা খিচুড়িও বাই দ্য ওয়ে অনেক প্রিয়। আর কলকাতার কোন ডিশ? চিংড়ি মাছ দিয়ে কচুর লতি, কচুর শাক, জমে গেল পুরো। অনেক পছন্দ আমার কচুর শাক দিয়ে চিংড়ি মাছ, তারপর সর্ষে, সর্ষে ইলিশ। ইলিশ পাতুরি, এগুলো ওয়াও। ভালো সো লাগে। অর্ণব ভাইয়া আপনার হাতের কোন ডিশ খুব পছন্দ করে? সব। এটা কি ভয় পেয়ে নাকি না সত্য সত্য সব? আমি ভালো রান্না করি। আচ্ছা, মেনে নিলাম, কারণ শিল্পীরা ভালো রান্না করে, তাদের পরিমিতি বোধ খুব ভালো হয়। রান্না বেশি করা হয় না, বাট করি আর কি, যখন করি তখন ভালো রান্না করি। দারুণ দারুণ, এবার একটা গান শুনতে চাই। কিন্তু আজকে শোনাতে চাই না। আমি যেটা কনসিডার করলাম, দর্শক, আমি আমার চেয়ার কিন্তু ওটা, সো আমি কিন্তু তার জন্য চেয়ারটা শিফট করেছি, এই জন্য আমাকে একটা গান শোনানো উচিত, অন্তত দুটো লাইন। না, আমার মনে হয় আমি আজকে প্রথমে আসছি, তাই আমি এই চেয়ারে বসেছি। এটা গেস্টের চেয়ার, আমরা কিন্তু বাদিকের লোক ভালো, দু লাইন গান শোনালে কিচ্ছু হবে না। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে ফুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। থ্যাংক ইউ সো মাচ। শুধু আমিই খুশি হইনি, ক্যামেরার পেছনে যারা রয়েছেন আমাদের সাগর ভাই আরো বাকিরা সবাই, তারাও কিন্তু হাততালি দিয়েছেন, বাইরে দর্শক হয়তো দেখতে পাচ্ছে না। সো গান আমরা অসম্ভব ভালোবাসি, গান ছাড়া যদি কখনো থাকতে বলা হয়, এটা কি সম্ভব? না, মরে যাবো। যদি কখনো নির্বাসনে পাঠানো হয় এবং বলা হয় যে কিছু গান, 10টি গান আপনি শুনতে পাবেন, আপনাকে রেকর্ড, যদিও আপনি একজন সঙ্গীত শিল্পী নিজেই গাইতে পারবেন, বাট যদি এরকম নিয়ম বেঁধে দেওয়া হয় যে এই 10টি গানের বাইরে করা যাবে না, তাহলে আপনি কোন 10টি গান বাছাই করবেন? আমি যে মরে যাবো। যদি 10টি গান বা নির্বাসন, বাবা 10টা গান, আমি তো জানি না কোন 10টা গান বাছাই করবো। নিশ্চয়ই কি 10টা গান সবই কি রবীন্দ্রসঙ্গীত হবে নাকি না? না, রবীন্দ্রসঙ্গীত melodious গান হবে। হবে, হুম, আরো হুম, অনেক গানই হবে, হয়তো জনরা হিসেবে অনেকগুলো জনরার গান হ্যাঁ। একসাথে নিয়ে নেবো আর কি। তখন হয়তো ওই যে একই সাথে ব্লুজ, এটা সবগুলো রক, একসাথে হেভি মেটাল, একটা একটা করে হয়তো নিয়ে ফেলবো। না এটা হয়তো হবে, দ্যাটস ট্রু। অভিনয় আপনি কতটা এনজয় করেন? এনজয় করি। আমার কাছে তো অভিনয়টাও একটা মানে কি বলবো, এটা অনেক অনেক বড় শিল্প, ভালোবাসার একটা জায়গা, এটাও তো হুম, একটা হুম। শিল্প। এবং ডান্স ড্রামা নিয়ে যেহেতু পড়াশোনা করেছি, তো এটা একটা অনেক বড় ভালো লাগার জায়গা। কিন্তু আমার যেটা মনে হয় যে খুব ভালো যদি গল্প বা খুব ভালো যদি আমার যে ক্যারেক্টারটা, এটা যদি খুব ভালো না পাই, তাহলে আমার ওইটা অতটা এনজয় করার মতো বিষয় না আমার কাছে মনে হয়। তো ওকে, খুব ভালো একটা যদি ক্যারেক্টার বা কিছু থাকে যেটাতে আমি নিজেকে হয়তো ওই ক্যারেক্টারের মধ্যে হয়তো আমি নিজেকে ফেলতে পারবো, এরকম কিছু কাজ হয়তো করতে আমি খুব পছন্দ করবো। তাহলে কি আমি একটু জানতে চাইতে পারি যে সেই ক্যারেক্টারগুলো কিরকম ক্যারেক্টার আপনি চান? এনি ক্যারেক্টার হতে পারে, আমি জানি না আসলে, যেটা অনেক ধরনের ক্যারেক্টার হতে পারে। একটা ঝাড়ুদারের ক্যারেক্টার হতে পারে, একটা রানীর ক্যারেক্টার হতে পারে, এনিথিং, একটা গায়িকার ক্যারেক্টার হতে পারে,
একটা রাধুনির ক্যারেক্টার হতে পারে, আই ডোন্ট নো, আমি জাস্ট জানি না, জাস্ট এই যে জীবন অতিবাহিত করছেন, এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কি? জানি না, সবচেয়ে বড় প্রাপ্তিটা বোধহয় এখনো বাকি আছে। ওকে, তাহলে সেটা না জানাই থাকুক, না জানাই থাকুক, হ্যাঁ। দ্যাটস ফাইন। আমরা কি এমনটা আশা করতে পারি এই বছরই আমরা নতুন সিনেমা পাবো, নাকি নেক্সট ইয়ার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে একটু হবে? ওয়েট করতে হবে, এই বছরের কাজ তো শুরু হয়েছে, আমার হুম হুম। মনে হয় না এটা এই বছর হবে বা পরের বছর হবে। আর নতুন গান? ওপেনিং এই মাসেই বা নেক্সট মাসে। ও ওয়াও, দ্যাটস গ্রেট। সো নতুন গানের জন্য অনেক অনেক শুভকামনা, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। হুম। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে নতুন গান আসছে খুব শিগগিরই, আপনারা নতুন গান শুনবেন এবং জানাবেন আমাকে কিরকম লাগছে। তাছাড়াও আরো অনেক অনেক কাজ আসছে যেগুলো অলরেডি সাইন করা আছে, কিন্তু যেহেতু এনডিএ এর মতো একটা বিষয় থাকে ওই জন্য কিছু বলা যায় না, কিন্তু অনেক এক্সাইটিং কাজ আসছে, আপনারা দেখবেন এবং নিজেদের যত্ন নেবেন, নিজেদেরকে খেয়াল রাখবেন, অন্য মানুষদের যত্ন নেবেন, সাথে আশেপাশের পশু পাখি এবং জানোয়ারদের খেয়াল রাখবেন। আবারও অনেক অনেক ভালোবাসা, আপনিও নিজেকে খুব ভালো রাখুন, এরকম সুস্থ সুন্দর থাকুন। আমি বিদায় নিচ্ছি। ওকে, প্রিয় দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই যে কথাটি আমার গেস্ট আজকে বলছিলেন, পাশের মানুষটিকে ভালো রাখুন, নিজেকে ভালো রাখুন, আর সবসময় দেখতে থাকুন টিভিএস স্পটলাইট।